প্রিয় দর্শক, কথায় বলে থাকি যে স্বাস্থ্যই সকল সুখের মূল। আসলে কিন্তু তাই। আমাদের স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কিন্তু পৃথিবীর কোথাও কোনো সুখ অনুভব করার কোনো অবকাশই থাকে না। আর তাই স্বাস্থ্য নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজগর আলী হাসপাতাল স্বাস্থ্য কথায়। আমি ডক্টর শ্রাবণ্য তৌহিদা। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আইসিইউ চিকিৎসার জানা অজানা সব কিছু নিয়ে। আর এই বিষয়টি নিয়ে কথা বলতে এবং পরামর্শ দেওয়ার জন্য আমার সাথে রয়েছেন ডাক্তার মোহাম্মদ মতিউল ইসলাম, অ্যাসোসিয়েট কনসালট্যান্ট, ক্রিটিক্যাল কেয়ার, আজগর আলী হাসপাতাল। প্রিয় দর্শক, আপনারাও কিন্তু আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা সব কিছু আমাদেরকে করতে পারেন। অবশ্যই অনুষ্ঠান চলাকালীন সময়ে ফোন করে, এবং ফোন নম্বরগুলো হচ্ছে 83325098, 83322754 এই নম্বরে। চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের অতিথির কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আজকে কথা বলবো আইসিইউ চিকিৎসা ব্যবস্থা নিয়ে। আমি শুরুতে জানতে চাই যে আইসিইউ মিনিংটা কি? আচ্ছা, ধন্যবাদ প্রশ্নটার জন্য। শুভ সকাল সবাইকে। আসলে আপনার প্রশ্নটা হচ্ছে আইসিইউ চিকিৎসা বলতে কি বোঝায়? আসলে আইসিইউ বলতে আমরা বুঝি কি, আইসিইউ তো একটা হসপিটালের একটা চিকিৎসা ব্যবস্থার অংশ। হসপিটালের একটা বিশেষ অংশকে আমরা আইসিইউ বলি, যেটা আসলে ওয়েল ইকুইপড। তাতে কিছু বিশেষ যন্ত্রপাতি আছে এবং তাতে কিছু বিশেষ ম্যান পাওয়ার আছে। একটা ম্যান পাওয়ার টিম থাকে। সেগুলো একটা উদ্দেশ্য হচ্ছে তারা যেন হাসপাতালের সবচেয়ে অসুস্থ রোগীদেরকে যেন সেবা দিতে পারে। আচ্ছা। তো হসপিটালে এমন একটা ব্যবস্থা যেটি অত্যন্ত অসুস্থ রোগীদেরকে চিকিৎসা দিতে পারে, তাদের জন্য যে অংশটা তৈরি হচ্ছে সেটাকে বলে আইসিইউ। তো আইসিইউতে দুটো পার্ট থাকে, যেটা অ্যাকচুয়ালি তিনটা পার্ট বলি আমরা আইসিইউ। একটা হচ্ছে মনিটরিং সিস্টেম, ট্রিটমেন্ট সিস্টেম, আরেকটা হচ্ছে ডায়াগনস্টিক সিস্টেম। আচ্ছা। তো মনিটরিং, ওখানে কিছু মনিটরিংয়ের ব্যবস্থা আছে এবং কিছু ইমিডিয়েট মনিটরিংয়ের মধ্যে যদি আমরা কোনো কিছু রোগীর অবনতির লক্ষণ পাই বা কোনো চেঞ্জ পাই, ট্রিটেবল কজ পাই, সেটাকে ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা আছে। এবং কিছু ডায়াগনস্টিক প্রসিডিওর ওই আইসিইউতে বসেই করা যায়, যাতে আমরা রোগটাকে তাড়াতাড়ি ধরতে পারি এবং তাড়াতাড়ি যেন ওটার প্রবলেম সলভ করতে পারি। এই তিনটে ব্যবস্থা নিয়ে আইসিইউ তৈরি হয় আর কি। তিনটি ব্যবস্থার কথা যেমনটি বললেন, আইসিইউ আমি মিনিংটা আসলে এভাবে শুনতে চাচ্ছিলাম যে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। মানুষের কাছে আইসিইউ মানে কি? যখন একটা মৃতপ্রায় বা মুমূর্ষু রোগীকে আমরা আইসিইউতে ট্রান্সফার করি। বা যেহেতু তিনটি পার্ট বললেন, কোন কোন রোগীগুলোকে আমরা আইসিইউতে ট্রান্সফার করে থাকি ইউজুয়ালি? আচ্ছা, তাহলে আমি একটু ইতিহাস থেকে আসি, হ্যাঁ, আইসিইউ প্লিজ। তৈরির ইতিহাস থেকে আসি। আসলে আইসিইউ তৈরি হয়েছে, আইসিইউর কনসেপ্টটা এসেছে বিভিন্ন, যখন মানে মানবতার কত ক্রাইসিস তৈরি হয়েছিল, সেই ক্রাইসিসের সময় হসপিটালের এবং যেই পার্ট এবং যেই ম্যান পাওয়ারগুলো ওই ক্রাইসিসকে ফেস করার জন্য বিশেষ ব্যবস্থা তৈরি করেছে, তাদেরকে নিয়ে শুরু হয়েছে। বর্তমানে একটা সিচুয়েশন দেখছেন, যেটা একটা প্যান্ডেমিক চলছে, কোভিড-19। এখানে কিন্তু মানবতার কিছু ক্রাইসিস হচ্ছে, তাতে কিন্তু সবচেয়ে ক্রিটিক্যাল রোগীদেরকে নিয়ে কাজ করছে একটা গ্রুপ, তারাই কিন্তু আইসিইউ গ্রুপ। আইসিইউর কনসেপ্টটা শুরু হয় 1950 এবং 52 সময়ে। মার্কিন যুক্তরাষ্ট্রে ওই সময় একটা মহামারী আসে, পোলিও মহামারী। পোলিও অ্যান্ড প্যান্ডেমিকের, পোলিওর একটা বিরাট রোগীর, পোলিও রোগীদের বিরাট অংশ তাদের শ্বাসকষ্ট হয়ে শ্বাস প্রশ্বাসের প্রবলেম হতো, রেসপিরেটরি ফেলিয়ার হতো। তখন এরকম অনেকগুলো রোগীকে তারা আলাদা সেগ্রিগেট করে করে তারা এয়ারপোর্টের হ্যাঙ্গার, স্টেডিয়ামকে করে ওখানে তারা কিছু কিছু যন্ত্র তৈরি করে, ওখানে হাসপাতালে রূপান্তরিত করে। এবং কিছু কিছু যন্ত্র তৈরি করে যারা কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস যন্ত্র দেওয়া যায়। এবং এই যন্ত্রগুলো তারা যেই জায়গাটা রাখে সেখানে ইন্টেন্সিভ মনিটরিং প্রয়োজন হয়। তখনই দ্যাট গেভ বার্থ অফ আইসিইউ। 1950 সালে যখন পোলিও এপিডেমিকে এক গ্রুপ শ্বাস প্রশ্বাস যন্ত্রের রোগী যখন ছিল, তখনই আমাদের আসলে আইসিইউ কনসেপ্ট তৈরি হয়। তো দেখা গেছে কি, আইসিইউতে যেসব রোগী থাকে তারা মানে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট মানে কি, ইন্টেন্সিভ মনিটরিং থাকবে, ইন্টেন্সিভ থেরাপি থাকবে। সবচেয়ে আইসিইউতে দুই ধরনের রোগী থাকে। এক গ্রুপকে আমরা বলি হচ্ছে আনস্টেবল, আরেকটা গ্রুপকে বলি আমরা ক্রিটিক্যাল। তো যদি আমরা বলি আনস্টেবল এবং ক্রিটিক্যাল, যে ক্রিটিক্যাল পেশেন্টকে আমরা বলি হচ্ছে মানে আশঙ্কাজনক রোগী। তো ক্রিটিক্যাল রোগী সেই সব রোগী যে কোনো সময় এই রোগে মৃত্যু ঘটতে পারে, তাদেরকে আমরা ক্রিটিক্যাল বলি। তো সেই রোগীরা সাধারণত অনেক রকমের ডিভাইস সাপোর্ট পায়। লাইফ সাপোর্ট থাকতে পারে, রক্তচাপ বাড়ানোর ওষুধ পেতে পারে, ব্লাড প্রেশার স্টেবল করার জন্য, হার্টের স্টেবল করার জন্য ওষুধ পেতে পারে। এরা হচ্ছে ক্রিটিক্যাল বা যাকে বলি আমরা মানে আশঙ্কাযুক্ত। আর আরেকটা গ্রুপ আছে যারা হচ্ছে আনস্টেবল বা যাকে বলে আমরা অস্থিতিশীল রোগী বলি। এই রোগীগুলো ক্রিটিক্যাল তখন হয়নি, বাট তাদের মধ্যে কিছু সাইন সিমটম আছে।
তারা যে কোনো সময় তাদের স্বাস্থ্যের দ্রুত অবনতি করতে পারে, ক্রিটিক্যাল হতে পারে। ক্রিটিক্যাল হতে পারে, রাইট। এবং ক্রিটিক্যাল হয়ে তারা মারাও যেতে পারে। হ্যাঁ, সবসময় যে স্টেপ বাই স্টেপ যাবে তা না, আনস্টেবল পেশেন্ট হঠাৎ করে মারাও যেতে পারে। তো এই আনস্টেবল পেশেন্টদেরকেও আমরা আইসিইউতে রাখি। আইসিইউ দুই ধরনের থাকে, আনস্টেবল অ্যান্ড ক্রিটিক্যাল। এখন এই দুই পেশেন্টেরই আসলে আইসিইউ দরকার, এবং আনস্টেবল পেশেন্টের ক্ষেত্রে একটা খুব ভালো মেসেজ আমি দিতে চাই, যেটা হচ্ছে আনস্টেবল পেশেন্টকে কিন্তু সবসময় দেখতে আনস্টেবল মনে নাও হতে পারে। ওকে। ক্রিটিক্যাল পেশেন্ট মানে অসুস্থ, আইসিইউতে যেই পেশেন্ট আনস্টেবল পেশেন্ট, সে অজ্ঞান নাও হতে পারে, তার শ্বাসকষ্ট নাও থাকতে পারে, কিন্তু কিছু কিছু সাইন সিমটম দেখে আমরা বুঝতে পারি পেশেন্টটা আনস্টেবল, এবং তখন তাদেরকে আইসিইউতে নেওয়া হয়। এবং প্রায় সময় আমাদেরকে হাসপাতালে রোগীর স্বজনদের কাছে ওনারা বলেন যে দেখেন আমার রোগী তো হেঁটে এসেছে, কিন্তু আপনি কেন বলছেন যে রোগীটা তাকে খারাপ? আইসিইউতে আইসিইউতে। সাপোর্ট তখন আমরা এটা কারণে বলি, উদাহরণ হিসেবে আমি বলতে চাচ্ছি, যেমন এই কোভিড-19 প্যান্ডেমিকে যেই রোগীদের কোভিড হচ্ছে, তাদের যখন রক্তের অক্সিজেনের চাহিদা মানে বেড়ে যায়, অক্সিজেনের স্যাচুরেশন কমে যায়, তারা কিন্তু বুঝতে পারে না। দেখা যাচ্ছে আমরা যদি পালস অক্সিমিটার দেই, মানে রক্তের অক্সিজেন মনিটর যদি করি, দেখা যায় সেটা 80%, 70% দেখাচ্ছে, রোগী বুঝতে পারছেন না। এটাকে আমরা বলি সাইলেন্ট হাইপোক্সিয়া বা হ্যাপি হাইপোক্সিয়া। রোগী ভালো আছে, কিন্তু রোগীর শ্বাসকষ্ট রোগীর শ্বাসের মানে অক্সিজেন কমে যাচ্ছে। তো এইরকম সিচুয়েশনকে আমরা বলি আনস্টেবল। এই রোগী আনস্টেবল, কিন্তু এই রোগীকে যদি আমরা ওই মুহূর্তে তার অক্সিজেনের চাহিদা না মিটাই বা তার প্রবলেমগুলো যদি অ্যাড্রেস না করি, এই পেশেন্ট মে টার্ন ইন্টু ক্রিটিক্যাল এবং ডেথ হতে পারে। এই দুই ধরনের রোগীকে আমরা আইসিইউতে রাখি। আর অ্যাকচুয়ালি আপনার আইসিইউর সাথে আসলে দুটো পার্ট আমরা বলি। আইসিইউ ছাড়াও আরেকটা ডিপার্টমেন্ট আমার আছে, এইচডিইউ, হাই ডিপেন্ডেন্ট। আইসিইউ হচ্ছে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, রাইট। আর আরেকটা পার্ট আছে আমাদের এইচডিইউ, হাই ডিপেন্ডেন্সি ইউনিট। ওকে। তো আমরা অস্থিতিশীল ক্রিটিক্যাল রোগীদেরকে মেইনলি রাখতে চাই আইসিইউতে। তবে যেই রোগীগুলো একটু ভালো তার চেয়ে, তাদেরকে আইসিইউ দরকার নেই, তাদেরকে আমরা আসলে এইচডিইউতে রাখি, হাই ডিপেন্ডেন্সি ইউনিট। ইটস বিটুইন আপনার ওয়ার্ড এবং আইসিইউর মাঝামাঝি একটা জায়গা। আচ্ছা, হ্যাঁ। এই যে আপনি বলেন এইচডিইউ, জি। এই ইউনিটটা কোন কোন হসপিটালে রয়েছে বাংলাদেশের পার্সপেক্টিভে? আজগর আলী হসপিটালে যে আছে সেটা তো কোনো বলার আর অবকাশ নেই। জি। তারপরও এটা যেহেতু খুবই একটা সেনসিটিভ এবং খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে আপনি যদি একটু বলতেন। আচ্ছা, আসলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা শুধু না, মানে আইসিইউ এবং এইচডিইউ হচ্ছে ইন্টিগ্রাল পার্ট অফ দ্য মডার্ন ট্রিটমেন্ট সিস্টেম। আপনি যদি একটা হসপিটালকে যদি আইসিইউ বা এইচডিইউ ছাড়া চিন্তা করেন, তাহলে মানে এটা কল্পনা করা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে যদি আপনি উন্নত চিকিৎসা দিতে চান। রাইট। এখন দেখুন, আপনার বাবা যদি ধরেন অনেক বয়স্ক হয়ে যান, ধরেন 70 বছর বয়স যদি হয়, তার কিন্তু মেডিকেল হেল্প বেশি দরকার। অবশ্যই। একটা ইয়াং পেশেন্টের মেডিকেল হেল্প কিন্তু বেশি দরকার নেই। তো এখন তিনি যদি আল্লাহ না করুক কোনো একটা ছোটোখাটো প্রবলেম হয়, তখন আপনি যে কোনো প্রবলেমে আপনি তাকে হাসপাতালে নেন, ছোট একটা অপারেশন যদি লাগে, সে যে কোনো সময় সেখানে ডেটোরেট করতে পারে। এখন আপনি তাহলে আপনার বাবাকে সেই রকম হাসপাতালে নিতে পারবেন, যিনি ডেটোরেট করলেও যেন তাকে ওই হাসপাতালে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করা যায়। এখন ধরুন আপনি এমন একটা জায়গায় আছেন, ধরেন আপনি রংপুরের কোনো একটা সেন্টারে আছেন যেখানে আইসিইউ নেই, কিন্তু আপনি সেখানে আপনার বাবার চিকিৎসা করছেন। এখন তার শারীরিক অবনতি হলো, অবনতি অবস্থায় তাকে আইসিইউ মানে সাপোর্ট আছে এমন জায়গায় শিফট করাটাও কিন্তু আরেকটা ঝুঁকির কাজ। এই জন্য সেটা আপনি করতে চাবেন না। রংপুরেরই যেই হাসপাতালে আপনার আইসিইউ সেবা আছে, সেই হাসপাতালে আপনি রাখতে চাবেন। তো এই জন্য ইন্টিগ্রাল পার্ট এখন ম্যাক্সিমাম টার্সিয়ারি হাসপাতালগুলোতে আছে, এবং আমাদের বর্তমান সরকার এই ব্যবস্থা করছেন। তো সরকারি হাসপাতাল যতগুলো মেডিকেল কলেজ আছে, এখন প্রায় মেডিকেল কলেজেই আইসিইউ খোলা হয়েছে, এবং বেশিরভাগ জায়গাতে আইসিইউ এখন রানিং। এবং আমাদের জেলা সদর হাসপাতালগুলোতেও এখন পরিকল্পনা করা হয়েছে, এবং সেখানেও ভবিষ্যতে কিছুদিনের মধ্যে আসলে আইসিইউ খোলা হবে। সরকার একটা রূপরেখা নিয়ে কাজ করছেন, এবং ইতিমধ্যেই আইসিইউর সংক্রান্ত যেই কর্মপরিকল্পনা এবং তার বুকলেট এটা তৈরি হয়ে গেছে, এবং সেই কর্মপরিকল্পনার মতন আগানো হচ্ছে। আচ্ছা। আর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আসলে সরকারি চিকিৎসার সাথে সাথে বেসরকারি চিকিৎসা ব্যবস্থা এগিয়ে যাচ্ছে। সেই হিসেবে বেসরকারি হাসপাতালগুলো এই দিকে একটু স্টেপ ফরওয়ার্ড। তারা বাংলাদেশে বেশ কিছু টার্সিয়ারি হসপিটাল আছে, ঢাকায় আছে, চিটাগাঙে আছে, সিলেটে আছে, যাদের এখানে খুলনায় আছে, যাদের এখানে মোটামুটি ভালো আইসিইউ আছে, এবং তাদের আইসিইউ ব্যবস্থাপনাও আগের চেয়ে অনেক ভালো, এবং দিন দিন আরও উন্নত হচ্ছে আর কি। ঠিক আছে। তো আইসিইউতে আসলে কোন ধরনের মানে যন্ত্রপাতিগুলো
থাকে ইউজুয়ালি? আপনি আচ্ছা, যেহেতু আচ্ছা। ৩টি ভাগ বলেছেন, 3টি ভাগ অনুযায়ী শুনতে চাই। জি, 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 হ্যাঁ। আইসিইউতে যন্ত্রপাতি যেগুলো থাকে আসলে তার আগে বলি, আমরা যন্ত্রপাতি কথা বারবার যদি বলি, ম্যান বিহাইন্ড দ্য মেশিনকে আমরা ভুলে যাব না। আচ্ছা, তাহলে আমি আইসিইউ সেটা না, আমি শুনতে ম্যান চাই। বিহাইন্ড আসছি। আপনি যন্ত্র যে আগে বলেছেন, যন্ত্র বলি তারপরে হ্যাঁ, ম্যান হ্যাঁ, বিহাইন্ড দ্য হ্যাঁ। মেশিন বলি। তো মেশিনের কথা যদি বলি ৩ ধরনের বলছি। একটা মনিটরিং। মনিটরিং সিস্টেম আমরা সবাই জানি যে যেমন ধরেন কিছু কমন মনিটরিং আছে যে হার্ট রেট মনিটর করা যায়। একটা পেশেন্টের হার্ট রেট দেখছি কত। তারপরে ধরেন আপনার পালস অক্সিজেন স্যাচুরেশন কেমন আছে সেটা বোঝা যায়। রোগীর কার্বন ডাই অক্সাইড কেমন আছে সেটা দেখার জন্য আমরা বুঝতে পারি। রোগীর সেরিব্রাল প্রেশার, ব্রেনের প্রেশার যদি বেড়ে যায় সেটাতে কিছু প্রবলেম হতে সেগুলো আমরা মনিটর করতে পারি। তো এরকম আরও কিছু মনিটরিং সিস্টেম আমরা ওখানে থাকে। কন্টিনিউয়াস ইজি মনিটরিং, একটা রোগীর হঠাৎ করে খিঁচুনি হচ্ছে কিনা হবে কিনা আমরা ওটা দেখে আমরা ওষুধপত্র বাড়াতে পারি কমাতে পারি। রাইট। তো তারপরে কন্টিনিউয়াস ব্লাড প্রেশার মনিটরিং, আমরা ইনভেসিভ লাইন একটা করে দিই, সেখান থেকে সেকেন্ড টু সেকেন্ড, মিনিট টু মিনিট ব্লাড প্রেশার মনিটর করা যায়। এটা হচ্ছে মনিটরিং সাইড গেল। আর হচ্ছে থেরাপিউটিক সাইড। থেরাপিউটিক সাইডের মধ্যে ধরেন লাইফ সাপোর্ট মেশিন বলে একটা যন্ত্র আছে, যেটাকে আমরা শ্বাসপ্রশ্বাস যন্ত্র বলি। এটা দিয়ে আমরা শ্বাসের কষ্টের রোগীদেরকে শ্বাসের যন্ত্র দিয়ে দিই। আচ্ছা। ডায়ালাইসিস সিস্টেম, রেনাল রিপ্লেসমেন্ট সিস্টেম, ডায়ালাইসিস শুধু না, স্পেশাল কিছু ডায়ালাইসিস মেশিন আছে। কন্টিনিউয়াস সিআরআরটি বলি, কন্টিনিউয়াস রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, স্লেট বলি, এরকম কিছু রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি ডিভাইস আছে। তারপরে আছে কিছু পাম্পস আছে। আমরা কিছু কিছু ওষুধ আমাদের রোগীদেরকে খুব মাপ মতন হিসাব করে প্রয়োজন দিতে মতে হয়। দিতে হয়। ওকে। সেগুলো কিছু সিরিঞ্জ পাম্প থাকে, কিছু ইনফিউশন পাম্প থাকে, কিছু ওয়ার্মার আছে। তো সেগুলো আমরা হচ্ছে থেরাপিউটিক ডিভাইস। আর হচ্ছে আমাদের কিছু পয়েন্ট অফ কেয়ার ডায়াগনস্টিক ডিভাইস আছে, যেমন ধরুন আলট্রাসোনোগ্রাম মেশিন ওখানে আইসিইউ থাকে, ব্রঙ্কোস্কোপ আছে আমাদের হাসপাতালে আছে আইসিইউর জন্য। তারপরে ধরেন আপনার কি বলে এরকম আরও, তারপরে এবিজি মেশিন থাকে, ব্লাড গ্যাস মেশিন থাকে। তো এগুলোকে এবং মজার ব্যাপার হচ্ছে এই যে ডায়াগনস্টিক প্রসিডিউর, এক্স রে মেশিন থাকে, এই অল ডায়াগনস্টিক মোডালিটিসগুলোর ইন্টারপ্রিটেশন আসলে আমাদের আইসিইউ ডক্টরাই করতে না, পারেন। ডেফিনেটলি আসলে ম্যান বিহাইন্ড দ্য মেশিন আমি জানবো, কারণ আসলে মানুষ যদি ঠিকমতো ওখানে না থাকে, দক্ষ মানুষ না থাকে, ডক্টর না থাকে, তাহলে কিন্তু আইসিইউ থেকেও কোনো লাভ শুধু হবে না। ডক্টর না, ডক্টর, নার্সেস এবং অ্যান্ড সবাই টেকনিশিয়ানস। হেলথ কেয়ার পার্সোনালিটি রাইট, যারা রাইট, যারা রাইট। থাকবে তাদের সম্পর্কে আমি ডিটেলস শুনতে চাইবো, কিন্তু একটা বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আজগর আলী হাসপাতাল স্বাস্থ্য কথা। নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরেই। সাথে ছিলেন, আশা করবো সাথে থাকবেন। প্রিয় দর্শক, আইসিইউর চিকিৎসা ব্যবস্থা জানা অজানা সব কিছু নিয়ে কথা হচ্ছিল ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম, অ্যাসোসিয়েট কনসালটেন্ট ক্রিটিক্যাল কেয়ার, আজগর আলী হাসপাতাল। এবং আমি ডক্টর শ্রাবণত তৌহিদা, তো প্রত্যেকদিনই থাকে, আজও রয়েছি। আপনারাও কিন্তু ফোন করতে পারেন। চলে যাচ্ছি আমাদের গেস্টের কাছে। ম্যান পাওয়ার কথা বলছিলাম, যে দক্ষ একটা ম্যান পাওয়ার না থাকলে আইসিইউর আসলে থেকেও লাভ হয় না। তো সেই সম্পর্কে যদি একটু বলতেন। হ্যাঁ, ম্যান পাওয়ারের কথা, ম্যান বিহাইন্ড দ্য মেশিনের কথা বলছিলাম। আসলে এই যন্ত্রপাতিগুলো চালাতে হবে খুব দক্ষ দিয়ে, এবং এটা আসলে একজন দুজনে হয় না, একটা টিম ওয়ার্ক লাগে রাইট। এখানে। এবং শুধু চিকিৎসক বা নার্সের পক্ষেও সম্ভব না। অবশ্যই চিকিৎসক, নার্স সেন্ট্রাল রোল প্লে করে, কিন্তু তার সাথে আমাদের থাকে কিছু টেকনিশিয়ান, যারা হচ্ছে আমরা বলি রেসপিরেটরি থেরাপিস্ট, ওকে। যারা লাইফ সাপোর্ট মেশিন এবং অন্যান্য মেশিনগুলোকে তারা যত্নে রাখেন। এবং মানে মেশিনটা আসলে থাকলেই তো হবে না, মেশিনটা প্রপার ফাংশনিং থাকতে হবে, এক্স্যাক্টলি। রেডি টু ইউজ, এবং এটার পুরো ফাংশনিং কাজ করতে হবে। এর বাইরে থাকে আমাদের, আমরা বলি ওয়ার্ড বয়, কেউ বলি পিসিএ, পেশেন্ট কেয়ার অ্যাসিস্ট্যান্ট। তো তারা আসলে তারা এক ধরনের আমাদের হসপিটাল ওয়ার্ড বয়ে যারা থাকেন তাদেরই একটা গ্রুপ, কিন্তু তাদেরকে আমরা ট্রেন করে নেই। তারাও স্পেশালি মুমূর্ষু রোগীদের চিকিৎসা দিতে পারে। যে এরকম করে ধরেন একটা রোগী যিনি খুব সিক, তিনি নড়তে পারছেন না, তাকে যখন আপনি পজিশন চেঞ্জ করবেন, তাকে আপনি এমনভাবে পজিশন চেঞ্জ করবেন উইদাউট হার্মিং দ্য পেশেন্ট। তো এগুলো আলাদা ট্রেনিং আছে, তাদের কীভাবে পরিষ্কার করতে হবে, বেড সোর যাতে না হয় সেটাকে প্রিভেন্ট করতে হবে, এগুলো জন্য ট্রেনিং লাগে আর কি। তো আমাদের এছাড়াও আছে ধরেন আমাদের সিকিউরিটি গার্ড, ক্লিনার। আইসিইউর ক্লিনার হবে একটু অন্যরকম, আচ্ছা। কারণ আইসিইউতে অনেক রকম স্পিলেজ হয়, অনেক রকমের মানে কন্টামিনেশন হয়, যেটা শুধু পেশেন্ট না, যারা হেলথ কেয়ার ওয়ার্কার এবং হেলথ কেয়ার ফ্যামিলি মেম্বার যারা আছে, যারা পেশেন্টের ফ্যামিলি, তাদের কাছে যেন স্পিলেজগুলো যে না যায়, সেগুলো তারা ঝুঁকি নিয়ে সেগুলো রাউন্ড দ্য ইয়ার, রাউন্ড দ্য ক্লক পরিষ্কার করতে থাকে। তো এরকম পুরো টিমটা আসলে। আর স্পেশালি যদি আমি তো বললাম রেসপিরেটরি থেরাপি যারা মেশিনপত্র দেখেন, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার আছে যারা এটা ব্যাকআপ দেন আমাদের সাথে,
যে নার্সেস আছে নার্সরাই আসলে সেল্টার রোল প্লে করে। এখানে প্রত্যেকটা বেডের পিছনে যেই একটা আইসিইউ ক্রিটিক্যাল বেডের পিছনে একটা বেডের পিছনে একজন করে নার্স লাগে, 1:1 পেশেন্ট নার্স রেশিও বলি। এবং এই নার্সকে হতে হবে অত্যন্ত দক্ষ, কারণ এই মেশিনপত্রগুলোকে ইউজ করে থেরাপিউটিক ড্রাগ মনিটরিং করা এবং এগুলোকে ডিসপেন্স করা, এটা চারটিখানি কথা নয়। আমরা হিসাব করে দেখেছি একজন দক্ষ নার্স তৈরি হতে অন্তত 1 থেকে 2 বছর ট্রেনিং লাগে আমাদের সাথে কাজ করতে। 2 বছর কাজ করার পরে তারা আসলে দক্ষ হতে পারে, তার আগ পর্যন্ত তারা আসলে শিক্ষানবিশী থাকে। তো এটা হচ্ছে আমাদের নার্সিং গেল। আর চিকিৎসকদের ক্ষেত্রে ইন্টারন্যাশনালি 5 জন রোগীর পেছনে অন্তত একজন চিকিৎসক দরকার, মানে জুনিয়র লেভেল চিকিৎসক যিনি বেডসাইড থাকবে। তবে জুনিয়র লেভেল চিকিৎসককেও আসলে দক্ষ হিসেবে কাজ করতে, ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন নিতে গেলেও দেখা যায় অন্তত 3 থেকে 4 বছর তাকে ট্রেনিং লাগে। তো সেই হিসেবে দে মে বি কল্ড অ্যাজ এ জুনিয়র, বাট দ্যাট দে আর নট সো জুনিয়র। মানে অ্যাটলিস্ট 3 ইয়ার্স আইসিইউ এক্সপিরিয়েন্স থাকলে আমরা তাকে ইন্ডিপেন্ডেন্টলি ছাড়তে পারি। তারপরেও আসলে ইন্ডিপেন্ডেন্ট ছাড়া তারপর তাদের উপরে আরেকটা গ্রুপ থাকে যারা থাকে স্পেশালিস্ট লেভেলের ডাক্তার যারা। এই ডাক্তাররাই আসলে আমাদের পুরো ট্রিটমেন্ট ডিসিশনে কী রোল প্লে করে। আপনি বুঝেন যে একটা আনস্টেবল পেশেন্ট, তিনি রাত 2টার সময় অসুস্থ হতে পারেন বা দিন 2টার সময় অসুস্থ হতে পারেন। তখন তো আসলে কনসালটেন্ট আমরা যারা থাকি তারা হয়তো বেডসাইডে থাকি না, তখন আমাদের রিচ করাও যায় না এবং লিটারালি পসিবল না আমাদের মাধ্যমে চিকিৎসা দেয়া। দ্যাট মিড লেভেল ডক্টর বলি, তারা সাধারণত 10-12 বছরের সিনিয়র হয়, এক্সপিরিয়েন্স হয়। তারা এই যে পয়েন্ট অফ কেয়ার যে সমস্ত কিছু সম্বন্ধে তারা মাস্টার হয়। তারা আলট্রাসোনোগ্রাম করতে পারে, তারা ব্রঙ্কোস্কোপি করতে পারে, তারা ছোটোখাটো প্রসিজিওর আপনার চেস্ট টিউব ড্রেইন, মানে আমাদের ট্রমা রিলেটেড, ইমার্জেন্সি রিলেটেড যতগুলো প্রসিজিওর আছে, যতগুলো সমস্ত কিছু তারা জানে। আমরা একটা কথা বলি যে অলমোস্ট অল ইমার্জেন্সিস শুড বি ম্যানেজড বাই দ্য মিড লেভেল অফ দ্য আইসিইউ ডক্টরস। আচ্ছা, বুঝতে পেরেছেন? মানে সব আসলে তারাই করে, আমরা সমস্ত গ্রুপ তাদেরকে ব্যাকআপ দিই। আমরা নার্সরা তাকে হেল্প করে, জুনিয়র ডাক্তাররা হেল্প করে, আমরা তাদের গাইড করি। কিন্তু আইসিইউর মিড লেভেল ডক্টররা দে প্লেজ দ্য রিয়েল রোল। হ্যাঁ, এবং তারাই সব কিছু ম্যানেজ করে আর কি। ঠিক আছে, এই বলেন পয়েন্ট অফ কেয়ার টেস্ট বলেন, থেরাপিউটিক বলেন, ডায়াগনস্টিক প্রসিজিওর করেন, আসলে তারাই সবচেয়ে বড় রোলটা প্লে করে আর কি ওখানে। একেবারেই তাই। আর তাদের দক্ষতা নিয়ে বা তাদেরকে ট্রেনিং এর কথা যেটা বললেন, সেটা প্রপারলি বাংলাদেশে হোক বা সব জায়গায় হোক, সেটা আমাদের প্রত্যাশা থাকবে। আর প্রপারলি আসলে হচ্ছে কি যে এই সাবজেক্টের কনসেপ্টটাই তো নিউয়ার। আপনি দেখলেন যে মানে সবচেয়ে পুরনো ঘটনা হচ্ছে 1950-এ ইউএসএতে। এখানে আমাদের উপমহাদেশের মধ্যে আমাদের দেশেই সিস্টেমেটিক শুরু হয়েছে আগে, তারপরে 2008-এ আমাদের ব্যাচ ছিল, আমরা ছিলাম প্রথম বাংলাদেশের ক্রিটিক্যাল কেয়ারের ব্যাচ। এরপর থেকে এখন আরও অনেকে বের হয়েছে, এই ইতিমধ্যে প্রায় 30 জনের মতন ক্রিটিক্যাল কেয়ার কনসালটেন্ট বের হচ্ছে। কিন্তু আপনি যদি এখন দেখেন সারা বাংলাদেশে অন্তত কয়েকশো ক্রিটিক্যাল কেয়ার ডক্টর দরকার। হ্যাঁ, মানে ক্রিটিক্যাল কেয়ার সিনিয়র লেভেলের ডক্টর দরকার। এই জন্য আমরা বেসরকারি হাসপাতালগুলো থেকে চেষ্টা করছি মানে এই ট্রেনিংয়ের ব্যবস্থা করতে। আপনার আমি আসলে এখানে বলতে খুশি লাগতেছে যে আমরা আমাদের আজগলি হাসপাতালে আমরা সিস্টেমেটিক ফেলোশিপ চালু করতে যাচ্ছি খুব ভেরি সুন, এবং একটা ইউনিভার্সিটি অ্যাক্রিডিটেশন নিয়েই আমরা এই কাজটা আগাচ্ছি আর কি। ফেলোশিপ ইন ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, এটা বাইরের কান্ট্রিতে চালু আছে, সেটা আমরা করবো আর কি। না, ডেফিনেটলি, কারণ এই যে প্যান্ডেমিক এবং কোভিড-19, এটাই তো বাংলাদেশে কেন পৃথিবীতেই আসলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটটা কত বেশি ইম্পর্টেন্ট বা কত বেশি দরকার আমাদের জীবনে। তো এবার একটু শুনতে চাই যে মুমূর্ষু রোগী আমরা আসলে যাদেরকে বলছি তাদেরকেই তো আইসিইউতে ট্রান্সফার করছি। তো এই ট্রান্সফারের রেট এবং সেখান থেকে আসলে কাম ব্যাক করা, এই রেটটা বা রেশিওটা কতটুকু? আচ্ছা, এটা ভালো প্রশ্ন আর কি। এখন একটা রোগী আপনার কতটুকু ভালো হয়ে বাড়ি যাবে তার আমরা একটা বলি কি SMR, স্ট্যান্ডার্ডাইজড মর্টালিটি রেট। হ্যাঁ, মানে এইটা SMRটা দেখতে গেলে হবে কি যে পেশেন্টটা রিয়েলি কত খারাপ ছিল এটা দেখতে হবে। আচ্ছা, হোয়াট ওয়াজ দ্য ডায়াগনোসিস এবং পেশেন্টের এইজ, টোটাল এইজ কেমন ছিল, এটা আউটকাম নির্ভর করে রোগের উপর। তারপরে হচ্ছে বয়স কেমন ছিল রোগীর এবং রোগীটা কোন অবস্থায় ট্রান্সফার হয়েছে। আমি আপনাকে বললাম না, রংপুর উদাহরণ কেন দিলাম, যে আমরা একটা সময় আমি যখন ক্রিটিক্যাল কেয়ারে ক্যারিয়ার শুরু করি 2005-এ, ওই সময় ঢাকা শহর ছাড়া ঢাকার বাইরে প্রায় সময় রোগী আইসিইউ ছিল না। তখন আমরা ঢাকা মেডিকেলে দেখেছি যে ওইখান থেকে রোগী আসতে আসতে রাস্তায় খারাপ হয়ে যেত। এখন দেখুন আপনি ধরেন রোগীগুলো যেই রোগীগুলো রাস্তায় খারাপ হতো না, মুমূর্ষু অবস্থা থাকতো, তাদেরকে ঢাকা মেডিকেল বা বঙ্গবন্ধুতে ভর্তি করা হতো, বারডেমে ভর্তি করা হতো।
তো তখন তাদের তো আউটকাম খারাপ হবে, এটাই স্বাভাবিক, কারণ তারা এসেছেই খারাপ। রাইট। কিন্তু যদি আপনি মনে করেন ধরেন আহ, এমন যদি হয় যে পাশের রাস্তার ওপাশের একটা হাসপাতাল থেকে রোগীটা এপাশে ট্রান্সফার হয়ে এসছে, ট্রানজিট টাইম ওয়াজ 10 মিনিটস, তাহলে তো ইউ গেট রিভার্সিবল টাইম, আপনি এক্স্যাক্টলি। তো রিভার্স করতে পারবেন, ট্রু। তখন আউটকাম ভালো হবে। তো এই জিনিসটাই এখন ঘটছে। আমরা যখন প্রথম দিকে কাজ করতাম তখন আমাদের কাছে মানুষের হতাশ লাগতো যে কেন আউটকাম খারাপ হচ্ছে, বাট নাওএডেজ অবস্থা চেঞ্জ হচ্ছে এবং আমরা অনেক রিভার্সিবল রোগী পাচ্ছি, এর ফলে আউটকাম রিলেটিভলি বেটার হচ্ছে। তো আমি যদি আমাদের হাসপাতালের আউটকাম বলি, আমার এইখানে আমাদের আমাদের আমি দুটো আলাদা বলি। কেন বললাম ডায়াগনোসিসে কোভিড অ্যান্ড নন কোভিডের কথা আলাদা বলি, কোভিডের ব্যাপার sure. আলাদা বলি, নন কোভিডের পেশেন্টদের ক্ষেত্রে আমরা খুব দ্রুত পেশেন্টকে টার্ন ওভার করতে পারি, যে আসলে বেশি দিন আইসিইউ থাকতে হয় না। ওকে। সাধারণত 3.5 বা 3.6 এরকম দিন, 3.5 3.5 দিনের মতো লাগে একটা আইসিইউ সাপোর্ট লাগে নন কোভিড পেশেন্টদের। এবং ওই রকম পেশেন্টদের আমরা যখন 100 জন পেশেন্ট আসলে 30 থেকে 35 জনের লাইফ সাপোর্ট লাগে। একটা সময় ছিল আইসিইউতে প্রপারলি ট্রান্সফার্ড আইসিইউতে পেশেন্টদের 60% রোগীদের লাইফ সাপোর্ট লাগতো, কিন্তু এখন কিছু মডার্ন ডিভাইস এসেছে যেগুলো আমরা লাইফ সাপোর্টকে অ্যাভয়েড করতে ব্যবহার করি। আচ্ছা, যেমন লাইফ সাপোর্ট বলতে তাহলে কি বোঝায়? আচ্ছা বা ও রাইট রাইট এটা আসলে শুনে তারপর আমি পরে রাইট। অংশে যাচ্ছি। আচ্ছা, লাইফ সাপোর্ট হচ্ছে লাইফ সাপোর্ট এটা একটা মিসনোমাস, আসলে এটা লাইফ Okay. সাপোর্ট আসলে বলা উচিত না। মানে লাইফ সাপোর্ট বলতে আমরা বুঝি হচ্ছে শ্বাস প্রশ্বাস যন্ত্র, যেটা ভেন্টিলেটর, হ্যাঁ। মেকানিক্যাল ভেন্টিলেটর, যেটা এটা আসলে কোনো রোগী যদি শ্বাস নিতে কষ্ট হয় বা রেসপিরেটরি ফেলিওর, শ্বাস না নেওয়ার কারণে রোগীটা খারাপ হয়ে যাচ্ছে, আনস্টেবল হয়ে যাচ্ছে এবং মৃত্যুর মুখে পতিত হচ্ছে, এমন রোগীদেরকে আমাদের শ্বাসের সাপোর্ট দেওয়ার জন্য যে মেশিনটা ব্যবহার করি সেটাকে লাইফ সাপোর্ট বলা হয়। আসলে এই লাইফ সাপোর্টটা মিসনোমাস হয়ে ওয়ার্ল্ডের সব জায়গায় ব্যবহার হয়ে যাচ্ছে, আমরা লাইফ সাপোর্ট শব্দটা বলি, লাইফ সাপোর্ট বললে মানুষের মেকানিক্যাল ভেন্টিলেটর শব্দটা বুঝে। তবে বলা উচিত কি, আসলে লাইফ সাপোর্ট তো আসলে এটা তো শুধু শ্বাসের সাপোর্ট দেয়, লাইফ সাপোর্ট তো আসলে না। লাইফ সাপোর্ট বলতে আরও অনেক কিছু বোঝায়। লাইফ সাপোর্ট বলতে আমরা যদি ব্লাড প্রেশার বাড়ানোর ওষুধ যদি লাগে সেটাকে লাইফ সাপোর্ট বলতে পারি এক ধরনের। আমরা রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি যদি দেই, যেটা না দিলে রোগী মারা যেতে পারবে, তাহলে তখন সেটাকেও আমরা লাইফ সাপোর্ট মেশিন বলি। অবশ্যই লাইফ সাপোর্ট নিয়ে কথা বলছিলাম, এমন একটা ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে। জি, জি, তা জি। আমাদের ইম্পর্টেন্ট একটা কলও মনে হয় চলে এসেছে, জি, ফোনটি জি, নিতে চাই। জি, হ্যালো, please। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ সকাল। শুভ শুভ সকাল। সকাল। কথা বলুন নামটি বলে। আমি শরীফুল ইসলাম বলছি। জি বলুন। সম্মানিত চিকিৎসক, তার কাছে আমার প্রশ্ন, এই করোনা কালে অনেকেই আইসিইউ সাপোর্ট লাগছে এবং এবার করোনার যে মানে মহামারী, ইদানিং কালে দেখা যাচ্ছে আইসিইউর চাহিদা অনেক বেড়ে গেছে। আইসিইউ কেন লাগতেছে বেশি, এটা একটা প্রশ্ন। গত মানে গত বছর এই সময় আইসিইউ সাপোর্ট এত বেশি লাগেনি, কিন্তু গত এক মাসে আইসিইউর চাহিদা অনেক বেড়ে গেছে, এটা কারণ কি? আর একজন রোগীর গার্জিয়ান হিসেবে আমি কিভাবে বুঝতে পারবো যে আমার রোগীর আইসিইউ সাপোর্ট লাগবেই এবং তাকে আমি খুব শিগগিরই আইসিইউতে আমি ট্রান্সফার করব, এটা আমি কিভাবে বুঝতে পারবো? এই দুটো প্রশ্ন। আচ্ছা, থ্যাংক ইউ, খুব সুন্দর ধন্যবাদ, প্রশ্ন ধন্যবাদ। করেছে। খুবই হ্যাঁ, সুন্দর প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে এই যে লাইফ সাপোর্ট বা আইসিইউর চাহিদাটা কেন বাড়ছে করোনার পেশেন্টের ক্ষেত্রে, আসলে আমরা একটা অর্গান যদি ইনভলভ হয়, ধরেন শ্বাস প্রশ্বাস যন্ত্রে কারো যদি শ্বাসের গতি বেড়ে যায় অথবা শ্বাসের কষ্ট বাড়ে, তখনই আসলে তাকে আইসিইউতে নিতে হয়। করোনা হচ্ছে শ্বাসতন্ত্রের রোগ। করোনাটা মেইনলি আমাদের অন্যান্য অর্গানকেও ইনভলভ করে করোনা ভাইরাস, কিন্তু করোনা ভাইরাসটা মেইনলি আমাদের ফুসফুসকে ইফেক্ট করে। এর ফলে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের শ্বাসের সমস্যাটা অনেক বেশি হতে পারে। এর ফলেই তাদের জন্য আইসিইউ সাপোর্ট লাগার সম্ভাবনা অনেক বেশি। আইসিইউতে কেন থাকে? কারণ আইসিইউতে কিছু ডিভাইস থাকে, যেমন হাই ফ্লো নেজাল ক্যানুলা অক্সিজেন সিস্টেম। এই হাই ফ্লো নেজাল অক্সিজেন সিস্টেমটা আসলে আমরা ওয়ার্ডে বা কেবিনে দেওয়াটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আর এর ব্যাকআপে থাকে লাইফ সাপোর্ট। লাইফ সাপোর্ট বলতে যেটা শ্বাস প্রশ্বাস যন্ত্র, যদি করোনার পেশেন্টের অবনতি হয়, দ্রুত অবনতি ঘটলে, শ্বাসের গতি যদি খারাপ হয়ে যায়, তখন তাকে যদি আমরা দ্রুত শ্বাস প্রশ্বাস যন্ত্রে না দেই, তাহলে তার শরীর খারাপ হয়ে সে মৃত্যুমুখে পতিত হতে পারে দ্রুত। এবং তাকে আমরা যদি করোনা রোগীকে সঠিক চিকিৎসা দিতে চাই, তাহলে প্রায় সময়ই জটিল করোনা রোগীদের লাইফ সাপোর্ট লেগে যায়। এই জন্য আইসিইউ চাহিদা করোনার সময় বেড়েছে। আর আপনি খুব সুন্দর বলেছেন, গত বছরের থেকে এবছর আইসিইউর সংখ্যা আসলে বেড়েছে। কেমন? ধরুন আমরা যখন গত বছরের এপ্রিলের দিকে যখন করোনার প্রথম একটা ধাক্কা আসলো, ফার্স্ট ওয়েভ,
ওই সময় কিন্তু আমরা বুঝতে পারিনি যে আমাদের বা এত রোগী বাড়বে। তখন আমরা হাসপাতালগুলোকে একটার পর একটা ইউনিট খুলছিলাম, কিন্তু পরে পুরো বছর যাবৎ যখন আমরা দেখলাম যে আসলে অনেক রোগীরা আইসিইউতে জায়গা পাচ্ছে না, মানে আসলে চিকিৎসার অভাবে অনেক খারাপ হচ্ছে, রোগী খারাপ হচ্ছে। আমাদের কথা হচ্ছে যে রোগী আল্লাহ পাক যদি আমাদের হায়াত না রাখে আমরা তো চলেই যাবো একদিন, কিন্তু প্রত্যেকটা রোগী যেন সুচিকিৎসা পেয়ে মারা যায় সেটা আমরা এনশিওর করার চেষ্টা করব। আমাদের আজগর আলী হাসপাতালের কথা আমি বলি, আমরা যখন প্যান্ডেমিক শুরু হয়েছিল তখন আমাদের 16 থেকে 18 বেড পর্যন্ত আমাদের আইসিইউতে ক্যাপাসিটি ছিল। পরে যখন আমরা যখন দেখলাম যে করোনার এক একজন লোকই আমাদের পারছে না, মানে জায়গা পাচ্ছে না, চিকিৎসার অভাবে অনেকে মারা যাচ্ছে, তখন আমরা নিজেদের লাইফকে ঝুঁকি নিয়ে আমরা প্রথমে একটা করোনা ইউনিট খুলি এবং প্রথমে সেখানে আমরা 6 বেডের একটা আইসিইউ করি। পরে দেখি সেটা হচ্ছে না, পরে সেটাতে 18 বেড এবং শেষ পর্যন্ত আমরা 45 বেডের আইসিইউ তৈরি করি। এবং শুধু তাই না, 45 বেডের আইসিইউর সাথে আমাদের যে গ্রিন পেশেন্ট মানে নন কোভিড পেশেন্টদের ট্রিটমেন্ট আমরা কখনো বন্ধ করিনি। এবং 45টা পেশেন্ট আইসিইউ বেড ছিল এবং প্রায় 80টার মতন আমাদের বেড ছিল যেখানে আমরা কোভিড রোগীদেরকে ট্রিট করতে পারি। এবং গত 1 বছরে আমরা আইসিইউতেই প্রায় 1100 করোনা আক্রান্ত রোগীদেরকে আমরা চিকিৎসা করেছি এবং তার অলমোস্ট 90% ভালো হয়ে বাসায় গেছেন। তো এমনকি লাইফ সাপোর্ট যারা পেয়েছেন করোনা ইউনিটে, করোনা সারা ওয়ার্ল্ডে করোনা রোগীদের লাইফ সাপোর্টে গেলে ভালো হওয়ার হার কম, কিন্তু আমাদের এখানে লাইফ সাপোর্ট যারা গেছে তাদেরও 60% রোগী লাইফ সাপোর্ট থেকে ভালো হয়ে বাসায় গেছেন। ঠিক আছে, তার মানে করোনা রোগী লাইফ সাপোর্ট গেলেই যে খারাপ তা না। আর আপনার এই প্রশ্ন, আর দ্বিতীয় প্রশ্নটা আমি খুবই চমৎকার যে আপনি যেটা বলেছেন যে এটা আপনার মাধ্যমে আমি সবাইকে মেসেজ দিতে চাই। আসলে করোনা রোগীদেরকে তখনই হাসপাতাল সাপোর্ট লাগবে প্রথম যদি তার কোনো এক্সট্রা সিকনেস মনে হয়, তার খারাপ লাগছে, তার কোমরবিডিটি বেশি, তার মানে এবং তার শ্বাসকষ্ট হচ্ছে, এরকম যদি অবস্থা হয় তাহলে অবশ্যই হাসপাতাল লাগবে প্রথম কথা। শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু করোনার ইউনিট রোগীদের সমস্যা হচ্ছে তারা, আমি কিছুক্ষণ আগে বলছিলাম হ্যাপি হাইপোক্সিয়া নামে একটা টার্ম আছে, যে করোনা রোগীদের অক্সিজেন চাহিদা বেড়ে গেলেও অক্সিজেনের রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলেও করোনা রোগীরা অনেক সময় টের পায় না। এর ফলে আমরা করোনা রোগীদেরকে একটা কথা বলি সবসময় যে ভাই আপনার বাসায় একটা পালস অক্সিমিটার রাখবেন। পালস অক্সিমিটার হচ্ছে ছোট আমাদের রক্তের অক্সিজেন মাপার একটা যন্ত্র, ছোট যন্ত্র, মোটামুটি অল ফার্মেসিতে পাওয়া যায় বাংলাদেশের। ওটা কিনে যদি আপনি রাখেন, করোনা রোগীরা, আপনার যদি দেখেন যে সকাল দুপুর রাত সবসময় করোনা রোগী, বেশিরভাগ রোগীর কিন্তু হাসপাতালে যেতে হয় না, করোনা রোগীর বেশিরভাগ রোগীদের যেতে হয় না, আইসিইউ লাগবে না, তবে কাদের যেতে হবে সেটা বুঝতে পারবেন ওই মেশিনে রিডিং দেখে। আমরা করোনা রোগীদেরকে দিনে 3 থেকে 4 বার পালস অক্সিমিটারে তার অক্সিজেন স্যাচুরেশন দেখতে বলি। সে টের পাক বা না পাক, তার শ্বাসকষ্ট হচ্ছে বা না হচ্ছে, তার কাশি হচ্ছে বা না হচ্ছে সেটা বড় কথা না, সে দেখবে। আমরা প্রচুর রোগী পেয়েছি সে কিচ্ছু বুঝছে না, নরমালি খাওয়া দাওয়া করছে, বারান্দায় যাচ্ছে, কিন্তু তার অক্সিজেন স্যাচুরেশন দেখে আমরা 70 নেমে যায়। এরা হচ্ছে ভয়ঙ্কর এবং তাদেরকেই আইসিইউতে নিতে হয়। তাহলে আপনার প্রশ্নের উত্তর হচ্ছে এটা, আপনার স্বজন যদি করোনা আক্রান্ত হয় তাহলে অবশ্যই পালস অক্সিমিটার একটা বাসায় রাখবেন এবং দিনে অন্তত 3 থেকে 4 বার পালস অক্সিমিটারের স্যাচুরেশন দেখবেন। যদি তার রক্তের অক্সিজেনের মাত্রা 94-এর নিচে, মানে 93% এরকম অবস্থায় যদি চলে যায়, দেরি না করে অবশ্যই হাসপাতালে যাবেন এবং চিকিৎসক, একজন ভালো চিকিৎসক আপনাকে বলে দিবে আপনি ওয়ার্ডে গেলে ভালো হবে না আপনাকে আইসিইউ যেতে হবে। সেটা আপনাকে হাসপাতাল যেতে হবে, এসে সবচেয়ে বড় কথা পালস অক্সিমিটার দেখে আর কি। হ্যাঁ, আপনার এই সুন্দর প্রশ্নটা করার জন্য আসলে আপনাকে ধন্যবাদ দিচ্ছি আরেকবার। আপনাকেও আমি ধন্যবাদ দিতে চাই এই মুহূর্তে, কারণ আমাকে একটা নিতে হচ্ছে ব্রেক, ব্রেকের পরে আবারও কথা বলবো। প্রিয় দর্শক, আবারও নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসবো একটু পরেই। সাথে ছিলেন, আশা করবো সাথে থাকবেন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আজগর আলী হাসপাতাল স্বাস্থ্য কথা। আমি ডক্টর শ্রাবণ তৌহিদা আছি এবং আমার সাথে যিনি ছিলেন তিনি রয়েছেন ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আমরা কথা বলছিলাম আইসিইউ চিকিৎসা ব্যবস্থা নিয়ে। ব্রেকের আগে খুব সুন্দর একটা ফোনের উত্তরে আপনি অনেক কিছু বলছিলেন। তার আগে আমরা কথা বলছিলাম লাইফ সাপোর্ট, এটার মিনিং কি এবং বাংলাদেশে আসলে কত ভাগ রোগী আইসিইউতে ঢোকার পরে কামব্যাক করে। জি জি, হ্যাঁ, আমি আসলে ওই প্রশ্নটার আগে যেটা ছিলাম যে আসলে অনেকটা ফ্যাক্টর নির্ভর করে একটা পেশেন্ট কী রোগে কতটুকু অবস্থায়। তবে এখন আমার সেন্টারের কথা যদি আমি বলি, আমাদের সেন্টারে যেই রোগীগুলো আমাদের কাছে ভর্তি হয় তার আমরা ওভারঅল গত বছরে মর্টালিটি ছিল 15%-এর মতন। হ্যাঁ, 13.5 15%-এর মতন।
আর যেই রোগী সবচেয়ে বড় কথা, তার চেয়ে বড় কথা কি, যেই রোগীগুলো আপনার লাইফ সাপোর্টেও যাচ্ছে তাদেরও 80% রোগী ভালো হয়ে বাসায় গেছে আর কি। মানে সিকেস্ট মোস্ট পেশেন্ট যে তারাও অন্তত 80% 20% মৃত্যুর সংখ্যা হচ্ছে সবচেয়ে খারাপ যারা যারা আনস্টেবল যারা যারা ক্রিটিক্যাল যারা বলছি যে সংখ্যাযুক্ত সেরকম রোগীদের মধ্যে 80% রোগী ভালো হয়ে যায়। তো আমি এই কথাটা কেন বারবার বলছি যে 80%-এর বেশি ভালো হয়, কারণ হচ্ছে আইসিইউ মানেই আমাদের দেশে সবাই মনে করে আইসিইউ মানেই খারাপ হয়ে যাচ্ছে, মানে ইটস মানে ওয়ান স্টেপ অ্যাহেড দেন গ্রেভিয়ার্ড, মনে করে গ্রেভিয়ার্ডে যাওয়ার রাস্তা, আসলে তা কিন্তু না। ট্রান্সফার করলে বরং আমরা দেখা যাবে কিছু কিছু আউটকাম অনেক বেটার আউটকাম, হয়। কিছু কিছু মৃত্যুকে আমরা ঠেকাতে পারি। এই জন্যই আইসিইউতে পেশেন্টগুলোকে টাইমলি আসতে হবে। এক্স্যাক্টলি, টাইমলি আসতে হবে, বুঝতেও হবে। আর সেক্ষেত্রে আসলে ডক্টরদের রোল যেমন, ঠিক তেমনি আসলে অভিভাবক বা মানে যারা ডিসিশন মেকার তাদেরও আসলে রোলটা অনেক প্লে করতে হয়। তবে এই ক্ষেত্রে রোল প্লে করার ক্ষেত্রে বা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অনেক কনফিউশন কাজ করে বা অনেক ধরনের সীমাবদ্ধতার কথা যদি বলি, তাহলে সেটা কিন্তু ফাইন্যান্সিয়ালি। এখানে কস্টটা সম্পর্কে আমি একটু শুনতে চাই আইসিইউ। জি জি জি, আসলে মানে আইসিইউ মানে ক্রিটিক্যাল পেশেন্টদের ট্রিটমেন্ট ভেরি কস্টলি। আপনি সারা ওয়ার্ল্ডে ইউরোপের কয়েকটা কান্ট্রি ছাড়া আসলে তাদের নাগরিকদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করতে বেশিরভাগ দেশই, কেন কোনো দেশই ঠিক মতন পারে না। আপনার ইউএসএ যারা গভর্নমেন্ট ফান্ডিং অনেক জায়গাতেই বন্ধ, ইউএসএ তো গভর্নমেন্ট ফান্ড থাকে না, তারাও হিমশিম খেয়ে যায় এবং তারা মানে আইসিইউতে কোন পেশেন্ট যাবে না সেটা খুব রেগুলেট করে যাতে খরচ কমানো যায় আর কি। তো এখন আইসিইউর খরচ কথা বলতে গেলে আসলে স্টেক হোল্ডারের কথা বলি, খরচ কারা দিবে। তো কোনো কোনো দেশে গভর্নমেন্ট দেয়, কোনো কোনো দেশে ইন্স্যুরেন্স কোম্পানি দেয়। তিনটা গ্রুপ, গভর্নমেন্ট, ইন্স্যুরেন্স কোম্পানি, এখন পেশেন্ট রিলেটিভ। তো আমাদের দেশে তো আসলে আমাদের এই জনবহুল দেশের সরকারের পক্ষে এত মানে জনগণের জন্য এত ক্রিটিক্যাল কেয়ার কিছু শুরু হয়েছে, কিন্তু এত নেওয়া এখন সম্ভব হয়নি, হয়তো ভবিষ্যতে হবে। দ্বিতীয়টা, ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশে এখনো ডেভেলপ করেনি, যারা সেভাবে করেনি। করেনি। আর তৃতীয়টা হচ্ছে আমরা জনগণ, যারা আমাদের জনগণ হচ্ছে মধ্যবিত্ত, বেশিরভাগই নিম্নবিত্ত। এই নিম্নবিত্ত জনগণের পক্ষে আসলে আইসিইউ চিকিৎসা কল্পনাই করা যায় না। Right. তো এর ফলে খরচ তো অবশ্যই তাদের জন্য। আপনি যদি যার কাছে 2 টাকা আছে তার কাছে 10 টাকাই অনেক বেশি, যার কাছে 100 টাকা আছে তার কাছে 50 টাকাও হয়তো সম্ভব। হ্যাঁ, তো আমরা 2 টাকার মালিক, আমরা 10 টাকার খরচের কথা বলে তো লাভ নেই। কিন্তু এই বাস্তবতাকে মাথায় নিয়েও আমরা আসলে যেটা করছি এখন, বেসরকারি হাসপাতালগুলোতে আমাদের খরচ অনেক বেশি। আচ্ছা। তারপরেও আমরা চেষ্টা করি যাতে মিনিমাম কত রাখা যায়। এই আমাদের হাসপাতালেও যেই একটা আইসিইউ তৈরি করতে আসলে অনেক খরচ। না, সেটা বুঝলাম। তারপরেও আমি একটু মানে কস্টার অ্যামাউন্টের সম্পর্কে একটু ও আচ্ছা, শুনতে চাই। অ্যামাউন্টে নির্ভর করে আসলে অনেক কিছুর উপরে। ধরুন কি ওষুধ লাগবে, লোকটা কতটুকু সিক। যদি একটা রোগী খুব অসুস্থ হয়, তার ডিভাইস বেশি লাগবে, যত বেশি ডিভাইস লাগবে তত ওষুধ লাগবে, তাদের তত প্রসিজিওর হবে, তত খরচ বাড়তে থাকবে। ধরেন অনেক পেশেন্টের ব্লাড প্রেশার খুব কম, এই জন্য ব্লাড প্রেশার বাড়ানোর ওষুধ লাগে, সেই ওষুধটা হয়তো আপনার সারাদিনে লাগবে 5,000 টাকা। আচ্ছা। তারপর কিছু অ্যান্টিবায়োটিক আছে, এক একটা সিঙ্গেল ডোজ হচ্ছে আপনার 10,000 টাকা। প্রথম দিন লাগে 20,000 টাকা, তারপরে দিন 10,000 টাকা, সে 5 দিনে হয়তো 60,000 টাকা শুধু ওষুধই লাগলো। এই করোনার সময় কিছু ওষুধ আছে রেমডেসিভির, হ্যাঁ, এটার দাম হচ্ছে আপনার 10,000 টাকা করে। তো এখন মনে করেন যে 5টা ডোজ দিলে তাকে 50,000 টাকা শুধু ওষুধে চলে গেল। এখন আমি যদি বলি শুধুমাত্র আইসিইউ স্টে কস্ট, হ্যাঁ, যদি আপনার ধরেন যে বেড ভাড়া এবং ডাক্তার চার্জ, এটা 10 থেকে 15,000 টাকার মধ্যে হয়ে যায় পার ডে। 15,000 টাকা মানে। কিন্তু ওই ডাক্তার সাহেব যে কাজ করবেন, যে ওষুধপত্র দিবেন, সেগুলোতে মিনিমাম কস্ট 30,000 টাকার নিচে আসলে হয় না। আর এটা হলো ডেইলি কস্ট। আর প্রথম দিন আপনার অনেক ডায়াগনস্টিক প্রসিডিউর করতে হয়, সেগুলোর কস্ট যোগ হয় এবং সেখানে 50,000 টাকার নিচে প্রথম দিন আসলে খরচ করা যায় না। আমি যদি বলি প্রথম দিন হয়তো 50,000 টাকা, তার বেশি হতে পারে, আর তারপরের দিন থেকে 30,000 টাকা তার বেশি হতে পারে, এটা হচ্ছে কম। আর আমাদের ধরেন কোভিড সিচুয়েশনে আমরা হিসাব করে দেখেছি, ক্রিটিক্যাল মোস্ট যে পেশেন্টগুলো ছিল তাদেরকে আমরা 6 মাসের হিসাব করে দেখেছি, তাদের দেখা গেছে কি যে গড়ে তাদের সবচেয়ে খারাপ পেশেন্টদেরকে 50,000 টাকা করে আমাদের খরচ পড়েছে পার ডে। আর যারা ক্রিটিক্যাল হয়নি, যারা নর্মাল ছিল, তাদেরকে 30,000 টাকার কম ছিল আর কি পার ডে। তো কোভিডের ক্ষেত্রে তো আপনি বলেছেনই যে তাদের আসলে আইসিইউ স্টেটাও একটু লঙ্গার, হ্যাঁ জি, সেটা হচ্ছে 7 থেকে 10 বা তারও বেশি অনেক সময় হয়েছে। তো এক্ষেত্রে বলা যায় যে যাদের আসলে ফাইন্যান্সিয়ালি এবল, তারাই আসলে আইসিইউ ট্রিটমেন্টের ক্ষেত্রে হয়তো বা
তারা যেতে পারে বা ওই পর্যন্ত যাওয়ার সামর্থ্য তাদের রয়েছে। আর যারা একেবারেই বাংলাদেশের পার্সপেক্টিভে একটু মধ্যবিত্ত বা একটু পুয়ার, তাদেরকে আসলে সরকারি হসপিটালগুলোতেই যেতে হবে। না মানে সরকারি হাসপাতালগুলোতেও কিন্তু আইসিইউ চিকিৎসা এবং চিকিৎসার ব্যবস্থা কিন্তু আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। প্যান্ডেমিক সিচুয়েশন ছাড়া এখন কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আইসিইউ সাপোর্ট কিন্তু সরকারি হাসপাতালে অ্যাভেলেবেল হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আগের সেটা চেয়ে অনেক। অবশ্যই খুবই সুখের কথা এবং আশার কথা। এবং আমি যেহেতু ঢাকা মেডিকেল কলেজে কাজ করি, তো আমি আসলে ওখানকার সিচুয়েশনটাও জানি। ওয়েল, এই মুহূর্তে একটা ফোন চলে এসেছে, আমি ফোনটি নিতে চাই। হ্যালো। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি শামীম বলছি। স্যারের হ্যাঁ কাছে স্যার, একটা প্রশ্ন শুনতে রাখতে চাচ্ছি। পাচ্ছেন। যারা আইসিইউতে থাকেন, আইসিইউ থেকে মানে তারা বেঁচে যান, সার্ভাইভ করেন, পরবর্তীতে তাদের শরীরে যে অ্যান্টিবডিটা মানে থাকে, সেটা কতদিন পারচেজ করে অ্যান্টিবডিটা? আর দেখা যাচ্ছে যে অ্যান্টিবডি যদি তার শরীরে পারচেজ করে, তখন আইসিইউ থেকে সে রোগী আসার পরে কতদিনের মধ্যে ভ্যাকসিন নিতে পারে, বা ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে তার কি অ্যান্টিবডির মাত্রা কতটুকু আছে সেটা কি দেখার প্রয়োজন আছে কিনা? আবার এমনও রোগী দেখা যাচ্ছে যে আইসিইউ থেকে সে বেঁচে আসছে, এসে আসার পরে 6 মাস পরে আবারও করোনা এফেক্ট হচ্ছে। তার মানে কি তার শরীরে কি অ্যান্টিবডি ঠিকভাবে গ্রো করে নাই, এটাই কি বোঝা যায়? বা এমনকি আইসিইউ থেকে বেঁচে আসার পরেও, সার্ভাইভ করার পরেও 3 মাস পরে, 2 মাস পরে সে আবারও সেকেন্ড টাইম করোনা এফেক্ট হয়েছে, এটার কারণ কি? এটা একটু ব্যাখ্যা করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, খুব ধন্যবাদ। সুন্দর সুন্দর কোশ্চেন ছিল তারও। আচ্ছা, প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে যে আইসিইউতে যারা থাকে তাদের অ্যান্টিবডি সবার হয় কিনা। হ্যাঁ, আসলে করোনার একটা প্রবলেম হচ্ছে সব রোগী কিন্তু মানে ইমিউন রেসপন্স এক না, সব রোগী কিন্তু অ্যান্টিবডি হবে না। এখন আপনার পরিবারে হয়তো দুজনের করোনা হয়েছে, একজনের অ্যান্টিবডি হতে পারে, আরেকজনের অ্যান্টিবডি হবে না। আবার যে অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে সেই অ্যান্টিবডিটারও কিন্তু, আমরা তো আসলে করোনা নিয়ে সবাই শিখছি, তবে এই 1 বছরের অভিজ্ঞতা যা বোঝা যাচ্ছে, গড়ে 6 মাস অ্যান্টিবডি অ্যাক্টিভ থাকে। এরপরেই সাধারণত আবার তার করোনা অ্যান্টিবডি কমে যায় এবং করোনা আক্রান্ত হওয়ার আবার সম্ভাবনা বাড়ে। তবে এই অ্যান্টিবডিটাকে আপনার যাতে স্ট্রং করার জন্য অবশ্যই ভ্যাকসিন দিতে হবে। এবং ভ্যাকসিন দেখা যাচ্ছে করোনার যেই রোগীর একবার হয়েছে, তাকে যদি আমরা 1 ডোজ ভ্যাকসিন দেই, তাহলেই তার যথেষ্ট পরিমাণ শক্ত অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। এটা গবেষণায় প্রমাণিত হয়েছে। তারপরেও আমরা সব রোগীকে 2টো করে ভ্যাকসিন দিব, যাতে তাদের কোনো মিস যেন না হয়। আপনারা এটা জানেন যে আমরা যেই ভ্যাকসিন দিচ্ছি বা ওয়ার্ল্ডে যে ভ্যাকসিনগুলো বর্তমানে চলিত, কোনোটা থেকেই কিন্তু 100% রোগীর অ্যান্টিবডি হবে না। কোনো ভ্যাকসিনে 70% রোগীর হবে, কোনো এতে আপনার 90%, তার বেশি হবে না। 2টো ভ্যাকসিন নিলে তখন কিছুটা বেশিরভাগ রোগীদেরই ভ্যাকসিন তৈরি হবে, মানে অ্যান্টিবডি তৈরি হবে। তো আরেকটা প্রশ্ন ছিল আপনার যে করোনা রোগী ভালো হলে কতদিন পরে ভ্যাকসিন নিবে। এটাই তো, এই জন্যই যে সবার তো অ্যান্টিবডি হবে না, অ্যান্টিবডি তৈরি হওয়ার জন্য ভ্যাকসিন অবশ্যই নিতে হবে। তবে এটা নির্ভর করবে তিনি কি ওষুধ আমরা সাধারণত করোনা যিনি আক্রান্ত হন, করোনা থেকে সুস্থ হওয়ার পরে বা আমরা 1 মাস ওয়েট করতে বলি। 1 মাস ওয়েট করার পরে ভ্যাকসিন নিতে বলি। তাহলে 1 মাস ওয়েট করা আসলে কি, করোনা জীবাণু তাকে একটু ইমিউনিটি বুস্টার দিয়ে গেছে, তো দ্বিতীয় ভ্যাকসিনটা গেলে ভ্যাকসিনটা তখন তাকে ইমিউনিটি বুস্ট 1 মাস গ্যাপ দিতে বলি রোগের থেকে। তবে কিছু কিছু ওষুধ আছে, যে ওষুধগুলো যদি রোগী পায় তাহলে আমরা তাকে দিতে বলি, 3 মাস ওয়েট করতে বলি করোনা ভ্যাকসিন নিতে। যেমন একটা ওষুধ আছে যেটাকে আমরা ইমিউনোসাপ্রেসিভ, একটা ওষুধ আছে যেটাকে বলে টোসিলিজুম্যাব। এই ওষুধটাকে সারা ওয়ার্ল্ডে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। সেই ওষুধটা আমাদের ইমিউনিটি সাপ্রেস করে রাখে বিধায় এই ওষুধটা নিলে 3 মাস পরে ভ্যাকসিন নিতে হয়। এই জন্য আমরা বলি, যেই চিকিৎসক আপনাকে চিকিৎসা করেছে আপনি তার সাথে যোগাযোগ করুন, তিনি আপনাকে বলে দিবেন যে কবে আপনি ভ্যাকসিন নেবেন। আমি আমার চিকিৎসকদের, আমার রোগীদেরকে এখন আমি ডিসচার্জে উল্লেখ করে দিই যে তিনি কবে তার ভ্যাকসিন নেবেন আর কি। হ্যাঁ, কিছু রোগীকে 3 মাস 1 মাস পরে নেওয়া যায়, কিছু রোগী বেশিরভাগই 1 মাস পরে নেওয়া যাবে। যদি সে ওই বিশেষ কয়েকটা ওষুধ না পায় তাহলে সবাই 1 মাস পরে নিতে। আপনার আনসার হচ্ছে 1 মাস পরেই আপনার কোভিড, সবাই প্রথম কথা সবাই ভ্যাকসিন নেবেন। হ্যাঁ। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সবাই 1 মাস পরে নেবেন। আর তৃতীয় কথা হচ্ছে যে যদি বিশেষ ওষুধ কয়েকটা রোগী পায়, ডাক্তার সাহেবই আপনাকে বলে দেবে যে 3 মাস পরে নিতে হবে। ভ্যাকসিন মিস করা যাবে না, ভ্যাকসিন নিতেই হবে। কোনো রোগীর যদি হার্টের সমস্যা থাকে ভ্যাকসিন নেবে, কিডনির সমস্যা থাকে ভ্যাকসিন নেবে,
যে যত অসুস্থ তার ভ্যাকসিন নেওয়া আরও জরুরি। কোনো কন্ট্রাডিক্টরি কি আছে ভ্যাকসিনে যে এই পেশেন্টগুলো নিতে পারবে না? যেমন ক্যান্সার পেশেন্ট বা ডায়াবেটিক পেশেন্ট এ ধরনের একটা অনেকটা মিথের মতো যে বাংলাদেশে আমি শুনছি যে আমার তো এই ডায়াবেটিস আছে, আমার নেওয়া যাবে না, বা আমি ডক্টর তারপর আমাকে জিজ্ঞেস করছে, আমি বললেও হয়তো অনেক সময় বিশ্বাস করছে না, বা ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে ডক্টররাই বলছে একটু ওয়েট করার জন্য। এই সম্পর্কে শুনে আমরা অনুষ্ঠান শেষ করে দিব, আচ্ছা। ছোট্ট করে শুনবো। জি জি জি। এখন ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে আমরা আমরা আসলে কোনো একটা পেশেন্টের ট্রিটমেন্ট দেওয়ার সময় আমরা কিন্তু লাইফ এক্সপেক্টেন্সি চিন্তা করি। কোনো একটা রোগীর ক্যান্সার টার্মিনাল পেশেন্ট লাইফ এক্সপেক্টেন্সি তার 6 মাস নাই, তখন আমরা তাকে দিতে চাই না, অথবা আচ্ছা। কোনো ওষুধপত্র পাচ্ছে কেমোথেরাপি যে এজেন্ট, সেই সময় আসলে তাকে ভ্যাকসিন দিলে ভ্যাকসিনটা কাজ করবে না। এই জন্যই হয়তো কিছু কিছু সিলেক্টিভ ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে হয়তো চিকিৎসক আলাদা হয়, কিন্তু এই ফোরামে আলোচনা না করাই ভালো। ওকে। এটা জটিল, কিন্তু ওভারঅল এখন সবার। পর্যন্ত আমাদের এই যে আমাদের যে ভ্যাকসিনটা আছে কোভিশিল্ড, এই ভ্যাকসিন এবং আপনার ওগুলোতে প্রেগনেন্ট উমেনদের ক্ষেত্রেও দেওয়া হয়েছে সেফ, ওকে। ডায়াবেটিক পেশেন্টদের দেওয়া হচ্ছে সেফ। এবং মানে আপনাদের এটা যখন ইউকেতে এবং ইউএসএতে যখন ভ্যাকসিন শুরু করেছে, তারা সবচেয়ে কোমরবিড পেশেন্ট যাদের, তাদেরকে দিয়ে আগে শুরু করেছে। সুতরাং যত সিক তাকে বেশি দিতে মানে হবে। সবাইকে দিতে হবে, সবাইকে দিতে হবে। শুধুমাত্র মানে আগে স্পেশাল সিচুয়েশন ডায়াবেটিক আলাদা। পেশেন্ট আগে দিতে হবে। জি ওকে, সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ এত সুন্দর করে সবকিছু এক্সপ্লেইন করার জন্য। জি, ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ডেফিনেটলি দেখা হবে আগামী সপ্তাহে আবারও নতুন কোনো সাবজেক্ট নিয়ে এবং নতুন একজন গেস্টের সাথেও। কিন্তু সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।